ওয়েলকাম ইউর এডুকেশন নাম্বার 1 চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে মুনির চৌধুরীর লেখা কবর নাটক। কবর নাটকটি একাঙ্ক নাটক হিসেবে কতটা সার্থক হয়েছে সেটি তোমাদের কাছে তুলে ধরব। অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে যুক্ত থেকো আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিও। চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। প্রশ্ন, একাঙ্ক নাটক হিসেবে মুনির চৌধুরীর কবর নাটকটির গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি খুবই পরীক্ষা আসে, তোমরা অবশ্যই তোমাদের খাতায় লিখে নিও, পড়তে সুবিধা হবে। একাঙ্ক নাটক হিসেবে মুনির চৌধুরীর কবর নাটকটির গুরুত্ব আলোচনা করতে গেলে প্রথমে আমাদের একাঙ্ক নাটকের ইতিহাস সম্পর্কে জানতে হবে। অনেক ভারতীয় তথা বাঙালি সমালোচক মনে করেন যে একাঙ্ক নাটকের সূত্রপাত হয়েছিল সংস্কৃতে। বিখ্যাত সমালোচক শুদ্ধ সত্য বসুর মতে একাঙ্ক নাটকের আবির্ভাব সর্বপ্রথম ভারতবর্ষেই ঘটে। সংস্কৃত সাহিত্যে বিবিধ জাতের একাঙ্ক নাটকের উল্লেখ ও উদাহরণ আছে, যেমন ভান, ডিম, বিথি, বারক প্রভৃতি। তবে বিদেশে একাঙ্ক নাটকের সূত্রপাতের কাহিনীটি বেশ মজার। লন্ডন বা প্যারিসের থিয়েটারগুলিতে একাঙ্ক নাটক শুরু হয় মূলত কার্টেন রাইজার হিসেবে, অর্থাৎ মূল নাটকের আগে দর্শককে অডিটোরিয়ামের মধ্যে একত্রিত করার জন্যে এই ধরনের নাটকগুলির সূত্রপাত হয়। একাঙ্ক নাটকের সংজ্ঞার দিকে মনোযোগ দিলে এই ধরনের নাটকের বেশ কয়েকটি বৈশিষ্ট্য আমাদের চোখে পড়ে। মূলত এই বৈশিষ্ট্যগুলির নিরিখেই আমরা মুনির চৌধুরীর কবর নাটকটির একাঙ্ক নাটক হিসেবে সার্থকতা বিচার করে দেখব। 1. একাঙ্ক নাটক অত্যন্ত স্বল্প দৈর্ঘ্যের হবে, কারণ নামেই প্রকাশ। এ নাটকে 3, 5 বা 2, 9 থাকবে মাত্র একটি অঙ্ক। 2. স্বল্প দৈর্ঘ্যের কারণে এই ধরনের নাটকের চরিত্র সংখ্যা হবে খুবই কম। অপ্রাসঙ্গিক চরিত্র বা উপকাহিনীর কোনো স্থান এই ধরনের নাটকে নেই। 3. নাটকের দ্বন্দ্বমুখরতা শেষ অবধি বজায় থাকা বাঞ্ছনীয়। 4. একাঙ্ক নাটকের কাহিনীর একটি মাত্র অভিমুখ থাকবে, ছোট গল্পের মতোই তার দ্বিতীয় বা তৃতীয় কোনো অভিমুখ থাকবে না। 5. একাঙ্ক নাটকের ক্ষেত্রে ঘনীভূত নাট্যরস বজায় থাকা একান্ত প্রয়োজনীয়। নাট্যকার মন্মথ রায় একাঙ্ক নাটক সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথম যে শর্ত আরোপ করেন তা হলো একাঙ্ক নাটকে নাটক হয়ে উঠতে হবে। 6. অন্য পূর্ণাঙ্গ দৈর্ঘ্যের নাটকের মতো এখানেও নাটকের মূল 5টি পর্যায় অর্থাৎ ওপেনিং, পজিশন, ডেভেলপমেন্ট, ক্লাইম্যাক্স এবং এন্ডিং প্রভৃতি শর্ত যথাযথভাবে পালিত হবে। নাট্যকারকে হতে হবে সদা সংযমী, যাতে নাটকটির কৌতূহলোদ্দীপকতা সর্বদা বজায় থাকে। 8. নাটকের মধ্যে ঘটনাগুলিকে ঘাত প্রতিঘাতের মাধ্যমে উপস্থিত করতে হবে এবং যে ঘটনাটিকে নাট্যকার সবচেয়ে বেশি প্রাধান্য দিতে চান তাকে ক্লাইম্যাক্স হিসেবে উপস্থিত করতে হবে। মূলত এই বৈশিষ্ট্যগুলি নিরিখেই এবার আমরা কবর নাটকটির একাঙ্ক নাটক হিসাবে সার্থকতা আলোচনা করব। নাট্যকার মুনির চৌধুরী ভাষা আন্দোলনের মহান ঘটনাকে নাটকের মাধ্যমে তুলে ধরার জন্যই কবর নাটকটি রচনা করেন। তার লক্ষ্য যে একমুখী এই বিষয়ে কোনো সন্দেহ নেই। নাটকটি যে অত্যন্ত স্বল্প দৈর্ঘ্যে তা নতুন করে বলে দিতে হয় না, কারণ এর পৃষ্ঠা সংখ্যা মাত্র 16টি। নাটকের চরিত্রের ক্ষেত্রেও নাট্যকারের সংযমী দৃষ্টি চোখে পড়ে। অত্যন্ত কম সংখ্যক চরিত্রের মধ্যেই নাট্যকার নাটকের মূল ভাবটি প্রকাশ করতে সক্ষম হয়েছেন। নাটকটি শুরু হয়েছে গোরস্থানে। ভাষা আন্দোলনের কয়েকজন শহীদকে গোপনে কবর দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নাট্যকার নাটকটির সূচনা করেন এবং ঘটনা পরম্পরার মাধ্যমে নাটকটি যত এগিয়েছে ততই বোঝা গেছে যে কোথাও নাট্যরস এতটুকু ক্ষুণ্ণ হতে দেননি নাট্যকার।
নেতা, ইন্সপেক্টর ও ফকিরকে কেন্দ্র করে নাটকের মধ্যে দ্বন্দ্বমুখরতা শেষ অবধি বজায় রেখেছে। চরিত্র নির্বাচনের ক্ষেত্রেও নাট্যকার কখনোই কোনো অপ্রাসঙ্গিক চরিত্রের জন্ম দেয়নি। নেতা, ইন্সপেক্টর বা হাফিজ, মুর্দা ফকির, গার্ড এবং ভাষা আন্দোলনকারী শহীদদের প্রত্যেকটি চরিত্রই সমানভাবে প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ। নাটকের ঘটনাক্রমে একমুখীভাবে এগিয়ে গেছে শেষ অবধি। কোথাও অযাচিত ঘটনার উল্লেখ এ নাটকে নেই। গোরস্থানে কয়েকজন শহীদকে গোপনে কবর দেবার ঘটনাকে কেন্দ্র করে নাটক শুরু হয়েছে এবং নাটকের শেষ পর্যায়ে কবরের মধ্যে থেকে শহীদ লাশগুলি উঠে এসে জানিয়ে দিয়েছে এই মৃত্যুর পিছনে রয়েছে রাষ্ট্রে ভয়ঙ্কর নৃশংসতা। জানিয়ে দিয়েছে তাদের সুন্দর স্বপ্নগুলো মরে যাবার আগেই তাদের ঢলে পড়তে হয়েছে মৃত্যুর কোলে। অর্থাৎ নাটকের অভিমুখ কখনোই একমুখীনতা থেকে সরে যায়নি। আগেই আমরা আলোচনায় জানিয়েছিলাম যে একাঙ্ক নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো তাকে নাটক হয়ে উঠতে হবে। নাটক হতে গেলে যে 5টি শর্ত রক্ষিত হওয়া প্রয়োজন, এখন আমরা দেখব কবরে সেই শর্তগুলি রক্ষিত হয়েছে কিনা। কবর নাটকটির সূত্রপাত ঘটেছে গোরস্থানে নেতা ও গার্ডের সংলাপের মধ্য দিয়ে। এরপর সেখানে এসে পৌঁছেছেন ইন্সপেক্টর। নেতা ও তার কথোপকথনের মধ্যে দিয়ে বোঝা গেছে যে এখানেই তারা কয়েকজনকে গোপনে কবর দিতে চান। নেতার বারবার খবর নেওয়া ও কথা ইন্সপেক্টর কে বড় পদে উন্নীত করার লোভ দেখানোতেই বোঝা গেছে এই লাশগুলি বেশ গুরুত্বপূর্ণ কারণ। এখানেই আস্তে আস্তে নাট্য ঘটনা ডেভেলপ করেছে। এরপরে নাটকে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র, মুর্দা ফকির। তিনি নাকি অলৌকিক ক্ষমতা সম্পন্ন। তিনি এসে সাফ জানিয়ে দিয়ে গেছেন যে তাদের এখনও মরার সময় হয়নি, যাদের তারা কবর দিতে নিয়ে এসেছেন, এবং মুর্দা ফকির তার অলৌকিক ক্ষমতা বলে এই লাশগুলিকে আবার জিন্দা করে দেবেন। এরপরে এসেছে ক্লাইম্যাক্স। মুর্দা ফকিরের বলা কথা অক্ষরে ফলে গেছে। একের পর এক লাশ উঠে এসেছে কবর থেকে, জানিয়েছে তাদের অবস্থার কথা এবং নেতার প্রতি উপরে দিয়েছে তাদের ক্ষোভ। রাষ্ট্রের নৃশংসতায় যে তাদের মৃত্যুর কারণ তাও তারা জানতে বাকি রাখেনি। নাট্যকার অত্যন্ত সংযমের সাথে তার বক্তব্য তুলে ধরেছেন চরিত্রের মুখ দিয়ে। এরপর এসেছে এন্ডিং এ পুরো ঘটনাটি অলৌকিক অথবা নেতার মাতাল মস্তিষ্কের কল্পনা তা জানিয়ে দিয়েছেন নাট্যকার। বাস্তবের সাথে যোগসূত্র স্থাপনে এই কারণে কোনো অসুবিধা হয়নি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে নাটকের প্রত্যেকটি শর্ত এখানে সম্পূর্ণভাবে রক্ষিত হয়েছে। তাই একাঙ্ক নাটক হিসেবে মুনীর চৌধুরীর কবর নাটকের সার্থক ও সর্বাঙ্গ সুন্দর বলা যায়। ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।